আমার কাছে 6 গিগাবাইট ভলিউমের একটা সিএসভি ফাইল আছে। এই সিএসভি ফাইলে 10 কোটিরও বেশি ডেটা আছে। আমি কিভাবে ডাস্ক ইউজ করে 1 সেকেন্ডে এই ডেটাটা লোড করে ফেলতে পারি, এই ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো। আপনারা যারা ডেটা সায়েন্স নিয়ে অলরেডি কাজ করেন তারা প্যান্ডাস লাইব্রেরির ব্যাপারে অবশ্যই জানেন। ডাস্ক অলমোস্ট প্যান্ডাসের মতনই, কিন্তু ডাস্ক ইউজ করা হয় অনেক বড় ডেটা হ্যান্ডেল করার জন্য, যেই ডেটাগুলো পান্ডাস লোড করতে পারে না। আমরা মেইন কোডিং পার্টটা দেখার আগে পান্ডাস অ্যান্ড ডাস্ক কিভাবে কাজ করে আমরা আগে সেটা দেখি। আপনি যদি এই থিওরিটা না বুঝে কোডে জাম্প করতে চান তাহলে এই পার্টটা স্কিপ করতে পারেন। পান্ডাস কি করে, পান্ডাসে যখন আপনি একটা 6 জিবি ডেটা ইম্পোর্ট করার চেষ্টা করবেন রিড সিএসভি ফাংশন দিয়ে, তখন এই 6 জিবি ডেটা পান্ডাস র্যামে ট্রান্সফার করা শুরু করবে। আপনার র্যামের সাইজ যদি 8 গিগাবাইট হয় তাহলে 6 জিবি এতটুকু পর্যন্ত সে অকুপাই করে ফেলবে। বাট আপনার কম্পিউটারের আদার্স অ্যাপ্লিকেশনগুলো আছে এতটুকু অংশে রান করবে। বাট দেখা যাবে এই 8 জিবিকে জায়গা দিতে যে এই র্যামের প্রায় 100% সে ইউজ করে ফেলবে। আর যদি এরকম কেস হয় তাহলে কিন্তু আপনার পিসিটা হ্যাং করা শুরু করবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। এই যে আমাদের সেই train.csv, এই ফাইলের সাইজ প্রায় 6 জিবি। সো এই ফাইলটাকে যদি আমি পাইথনে লোড করার চেষ্টা করি প্যান্ডাস দিয়ে, তাহলে দেখি কি হয়। আর আমি আমার টাস্ক ম্যানেজার ওপেন করে রাখছি। এখানে দেখেন, এখানে আমার র্যামের কারেন্ট ইউজেস হচ্ছে 7.2 জিবি। সো এটা আমরা লোড করা শুরু করি। সো 5 জিবি ডেটা লোড হচ্ছে। এই 5 জিবি ডেটা লোড হওয়ার সাথে সাথে দেখেন র্যামের ইউজেস কিন্তু বাড়া শুরু করছে। 7 জিবি ছিল, এই 5 জিবি ডেটা এখন র্যামে কপি হওয়া শুরু হয়েছে। সো আমরা ওয়েট করি যতক্ষণ পর্যন্ত কপি হয়। A few moments later. Two 2,000 years later. আমি আর ওয়েট করলাম না, আমি এটা স্টপ করে দিলাম। সো দেখেন র্যাম থেকে ডেটাটা কিন্তু রিলিজ করে দিছে। এখানে আমার পিসির র্যাম সাইজ 16 জিবি বলে এই ডেটাটা হয়তো সে লোড করে ফেলতে পারবে। সবার পিসিতে কিন্তু 16 জিবি র্যাম থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু এই ডেটাটা সে সম্পূর্ণ লোড করতে পারবে না। সেক্ষেত্রে পিসিটা হ্যাং করবে, তখন আপনাকে এমার্জেন্সি শাটডাউন দেওয়া লাগতে পারে। সো এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে ডাস্ক ইউজ করা। এখন দেখি ডাস্ক কিভাবে কাজ করে। এখন এই 6 জিবি ডেটা ডাস্কে কিভাবে লোড হয়। ধরেন এই 6 জিবি ডেটা, অ্যাকচুয়ালি ডাস্কে ডেটা কখনো লোড হয় না। সে প্রথমে ডেটাটা কনফিগার করে। এই জন্য ডাস্কে লেজি লোডার বলা হয়, কারণ এই ডেটাটাকে সে ইনিশিয়ালি লোড করে না, এই ডেটাটাকে সে কনফিগার করে। তো কনফিগার করে কিভাবে? সে এই 6 জিবি ডেটাকে কয়েকটা চাঙ্কে ডিভাইড করে। এই চাঙ্কের সাইজ আপনি ডিফাইন করে দিতে পারেন। মনে করেন আপনি এই 6 জিবি ডেটাকে 60 এমবি করে আপনি চাঙ্কে ডিভাইড করবেন। সো 60 এমবি করে যদি ডিভাইড করি তাহলে প্রায় 100টা চাঙ্কে সে ডিভাইড হয়ে গেল। তারপরে আপনার ডাস্ককে বলে দিতে হবে আপনি আপনার প্রসেসরের কয়টা কোর ইউজ করবেন। নর্মালি প্যান্ডাস প্রসেসরের একটা কোর ইউজ করে, কিন্তু ডাস্ক ইউজ করে আপনি চাইলে মাল্টি কোরে অপারেশন করতে পারেন। যারা প্রসেসর কোর এই জিনিসগুলোর ব্যাপারে আইডিয়া রাখেন না, তারা এই কোরকে একটা ওয়ার্কার হিসেবে চিন্তা করতে পারেন। মানে একটা কোর অ্যাট এ টাইম একটা অপারেশনই করতে পারবে। এখন আপনার পিসিতে কোর সংখ্যা কয়টা এটা দেখতে হলে আপনি টাস্ক ম্যানেজারে গেলে এটা পাবেন। টাস্ক ম্যানেজারে আপনি যদি সিপিইউতে যান তাহলে দেখবেন এখানে লজিক্যাল প্রসেসর, এটাই কিন্তু আপনার নাম্বার অফ ওয়ার্কার। এই নাম্বার অফ কোর আপনি ডিফাইন করে দিতে পারবেন। আপনি চাইলে একটা কোর দিতে পারেন, বাট একটা কোর দিলে এই 100টা চাঙ্কের অপারেশন অনেক স্লো হয়ে যাবে। এই জন্য আপনি আপনার পিসির সর্বোচ্চটা কোরই ইউজ করবেন। এখন এই ডাস্কের ডেটা ফ্রেম আপনার কনফিগারেশন করা শেষ। এখন আপনি এই কনফিগার ডেটার উপরে প্যান্ডাস দিয়ে যে অপারেশন করেন সেই অপারেশনগুলো করতে পারেন, যেমন ফিল্টারিং, সর্টিং, গ্রুপ বাই অপারেশন, কোনো নতুন কলাম জেনারেট করা, আরও অনেক কিছু। যখন আপনার এই অপারেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ডাস্ককে বলবেন নাও ইউ ক্যান কম্পিউট। যখন আপনি ডাস্ককে বলবেন তুমি কম্পিউটেশন করো, তখন সে এই 100টা চাঙ্ককে
ব্যাচ ওয়াইজ কম্পিটিশনে নিয়ে যাবে। প্রথমে সে 10টা নিয়ে কাজ করবে, 10টা মনে করেন আপনি 10টা কোর ডিফাইন করে দিয়েছেন, এই 10টা চাঙ্ক 10টা কোরের কাছে যাবে, এটা শেষ হইলে বাকি 10টা আসবে, এটা শেষ হইলে বাকি 10টা আসবে। এইভাবে সে কখনো র্যামের পুরো অংশ কাভার করবে না। এই 10টার জন্য 600 এমবি, সে 600 এমবি জায়গায় কাভার করবে। সো এইভাবে ফুল র্যাম ইউজ না করে ডাস্ক কাজ করে। সো চলেন এখন আমরা এই জিনিসটা কোডে ইমপ্লিমেন্ট করি। সো ডাস্ক ইউজ করার জন্য আপনাকে আগে ডাস্কটা ইনস্টল করে নিতে হবে। সেজন্য আপনি পিপ ইনস্টল ডাস্ক কমপ্লিট এটা দিয়ে ডাস্কটা ইনস্টল করে নেবেন। আমার এখানে ডাস্ক অলরেডি ইনস্টল করা আছে, সো আমি আর ইনস্টল করছি না। এখানে দেখেন রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে। সো আমি প্রথমে দুইটা লাইব্রেরি ইম্পোর্ট দিব। ডাস্কের জন্য মেইন দুইটা লাইব্রেরি হচ্ছে ডাস্ক ডেটা ফ্রেম অ্যান্ড ডাস্ক ক্লায়েন্ট। আচ্ছা, এখন ডাস্ক ডেটা ফ্রেম মূলত প্যান্ডাসের ডেটা ফ্রেমের মতনই, আর ক্লায়েন্টের ব্যাপারে আমি এখন এক্সপ্লেন করছি। সো এখানে আমি পান্ডাস দিয়ে আগে লোড করছিলাম, এটা আমি লোড করছি না। সো এখানে ডাস্ক ইউজ করার জন্য আপনাকে একটা ক্লায়েন্ট তৈরি করতে হবে। এই যে আমি বললাম কনফিগারেশনের কথা, এখন আপনি ডাস্কে কয়টা কোর দিয়ে অপারেশন করাবেন সেটা এখানে ডিফাইন করতে হবে। এখন আপনার পিসিতে যদি 8টা কোর থাকে তাহলে আপনার এখানে নাম্বার অফ ওয়ার্কার দিতে হবে 8টা। এখন যদি চান আপনি এখানে 20টাও দিতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ সে হচ্ছে আপনার পিসির ম্যাক্সিমাম কোডটা নিয়েই কাজ করবে। এখানে আপনি অবশ্যই আপনার পিসির সর্বোচ্চ কোড নাম্বারটাই দিবেন, তার থেকে কম দিবেন না। আর যদি চান তার থেকে কম দিতেও পারেন, কোনো সমস্যা নেই, কম্পিটিশনটা একটু স্লো হবে। আর এখানে মেমোরি লিমিট বলতে গেলে এই প্রতিটা কোর একটা নির্দিষ্ট পরিমাণ মেমোরি পর্যন্ত সে ইউজ করতে পারবে। সো এভাবে আপনি ক্লায়েন্টটা ডিক্লেয়ার করে ফেললেন। এখন আপনি যদি দেখেন এখানে একটা ক্লায়েন্ট তৈরি হয়ে গেছে, এখানে কন্ট্রোল প্রেস করে যদি আপনি এখানে এই ইউআরএলটা সিলেক্ট করেন তাহলে দেখবেন এখানে ডাস্কের একটা ইউআই দেখাচ্ছে। এখানে আপনাকে এই ডেটা ফ্রেমের প্রসেসগুলো দেখাবে। সো নেক্সটে আমরা এই train.csv এই ফাইলটা লোড করি। এখানে ব্লক সাইজ বলে একটা প্যারামিটার আছে, এই প্যারামিটারের মধ্যে আমি 80 মেগাবাইট দিছি। এই যে আমি বললাম আমি এই ডেটা সেটকে 80 মেগাবাইটের ব্লকে ভাগ করব। সো আমি এখন এই ডেটাটা লোড করি। দেখেন কত ইজিলি ডেটাটা লোড হয়ে গেছে। এখন যদি আমি দেখি ডেটার ভেতরে কি আছে, আপনি দেখবেন এই ডেটা কিন্তু সে সম্পূর্ণটা লোড করে নাই। আমি বলছিলাম ডাস্ক লেজি লোডার, ও প্রথমে সম্পূর্ণটা লোড করে না, বাট ডেটার বেসিক কিছু ইনফরমেশন লোড করে। দেখেন এখানে 73টা পার্টিশন অলরেডি হয়ে গেছে। সো আমি 73 দিয়ে যদি 80 MB-কে গুণ করি, তাহলে এটাকে যদি আমি গিগাবাইটে কনভার্ট করি তাহলে দেখব 5.7 গিগাবাইট। আমি যদি আমাদের ডেটার ভলিউম দেখি তাহলে হ্যাঁ দেখেন এটা 5.7 গিগাবাইট। সো এই ডেটাটা সুন্দরভাবে 73টা পার্টিশনে ডিভাইড হয়ে গেছে। ওকে, এখন চাইলে আপনি পান্ডাসের মতন এর প্রথম কয়েকটা কলাম দেখতে পারেন। দেখেন এখানে প্রথম কয়েকটা কলাম শো করছে। আপনি চাইলে কয়টা কলাম আছে সেটাও দেখতে পারেন। আর এখানে আপনি নাম্বার অফ রোজ দেখতে পারেন। যেভাবে আমরা প্যান্ডাসে দেখি ডাস্কেও ঠিক একইভাবে আমরা নাম্বার অফ রোজ দেখছি। সো এখানে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু কিছু অপারেশন শুরু হয়ে গেছে। দেখেন এখানে একটা প্রোগ্রেস চলতেছে। এই প্রোগ্রেস শেষে আপনি দেখতে পাবেন এখানে নাম্বার অফ রোজ দেখাচ্ছে। দেখেন রো নাম্বার হচ্ছে প্রায় 10 কোটির মতন। আর এখানে আপনার এখানে আপনার টাইমটাও দেখাচ্ছে। আপনি যদি এই অপারেশন প্যান্ডাসে করতেন খুব সম্ভবত অনেক বেশি সময় লাগতো। আপনি সিমিলারলি আদার্স অপারেশনগুলো করতে পারেন। আপনি এখানে চাইলে ভ্যালু কাউন্টসও দেখতে পারেন প্যান্ডাসের মতন, কিন্তু ভ্যালু কাউন্টস দিলে আপনাকে এখানে সরাসরি কিন্তু কিছু দেখাচ্ছে না, কারণ এটা এখনও কম্পিউটেশনে যায়নি। আপনি তখনই আপনার রিয়েল আউটপুটটা পাবেন যখন এটাকে আপনি কম্পিউটে নিয়ে যাবেন। সো আবার আপনি যদি প্রোগ্রেসটা দেখেন তাহলে দেখবেন সে প্রোগ্রেস শুরু করছে। আর যদি আপনি প্রসেসরের ইউজেস দেখেন এখানে প্রায় প্রতিটা কোর ইউজ করতেছে। আপনার পিসিতে যতগুলো কোর আছে সবগুলো ইউজ করতেছে। আপনি এই কম্পিটিশন যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন এই 39% সিপি ইউজেস থেকে একদম ড্রপ করে নেমে যাবে। দেখেন এখানে প্রোগ্রেস শেষ হয়ে গেছে, সিপি ইউজেসে ড্রপ করছে। সো এখানে আমি আমার ভ্যালু কাউন্টসের রেজাল্টটা দেখতে পাচ্ছি। আপনি চাইলে এটা গ্রুপ বাইও করতে পারেন। ইনিশিয়ালি আমি কম্পিউট ছাড়া যদি গ্রুপ বাই করি তাহলে এরকম দেখাবে, বাট আপনি যদি এটা কম্পিউট শুরু করেন তাহলে আপনি এক্স্যাক্ট আউটপুটটা পাবেন। আমি এখন কম্পিউট করে এটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করি। এখানে আমার কম্পিউটেশন শুরু হয়ে গেছে।
এখানে ডাটাটা সিপিইউ এর কোরগুলো ইউজ করে এখন কম্পিটিশন শুরু করছে। ওকে, এখন যদি আমরা এই ডিএফ আউটটা দেখি তাহলে দেখব এর ভেতরে আমার ডিজায়ার্ড রেজাল্টটা চলে আসছে। সো এভাবে আপনারা ডাস্ক খুব ইজিলি ইউজ করতে পারেন, একদম প্যান্ডাসের মতনই সিমিলার, মাইনর কিছু ডিফারেন্স আছে। আপনার ডাস্কের সব অপারেশন শেষ হলে এই ক্লায়েন্টটাকে আপনি অবশ্যই ক্লোজ করে দিবেন, অথবা এই অ্যাপ্লিকেশনটা কিন্তু রান হইতেই থাকবে। সো ক্লায়েন্টটা যদি আমি ক্লোজ করে দেই তাহলে কিন্তু এটা রিফ্রেশ দিয়ে দেখবেন এটা আর আসতেছে না। সো এই ছিল ডাস্ক। আর যদি চান ডাস্ক নিয়ে আরও কী করা যায় আর প্যান্ডাসের সাথে ডাস্কের পার্থক্যগুলো কোথায়, এই জিনিসগুলো নিয়ে আমি আরও ভিডিও ক্রিয়েট করি, তাহলে আপনি কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান। সো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।